ইরানের নেতৃত্ব মুছে দেওয়ার আগেই ট্রাম্পের নিজের নেতৃত্বই মুছে যাচ্ছে। এই রকম একটা ফোর্সকে আজকে 35-36 দিন ধরে ঠেকিয়ে রেখেছে। এটি ইরানের সবচেয়ে বড় জয়। আমেরিকার পতন হচ্ছে কিনা এই মুহূর্তে হয়তো বলা কঠিন। একটা দেশে যুদ্ধ চলার সময় পৃথিবীতে এর কোনো নজির নেই যে সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ গতকাল পর্যন্ত ছিল প্রায় $3.5 বিলিয়ন। এই এই ক্ষয়ক্ষতির কথা কিন্তু আমেরিকানরা একবারও মুখে বলছে না। চর্চা ডিকোডে স্বাগতম। আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে, তবে পাল্টা হামলার ক্ষেত্রে ইরান কিছুটা এগিয়ে আছে এখনো পর্যন্ত। সম্প্রতি ইরান আমেরিকার 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে, ভূপাতিত করেছে বলে দাবি করেছে। সেই সব ঘটনায় একজন পাইলট এখনও ইরানে নিখোঁজ, যিনি কিনা আমেরিকান। এই পাইলটকে উদ্ধারে আমেরিকা অভিযান চালাচ্ছে, স্পেশাল ফোর্স ইরানে প্রবেশ করেছে। সব মিলে ইরানের কি অবস্থা, আর আমেরিকার যুদ্ধবিমান পতনের সাথে আমেরিকার পতন হচ্ছে কিনা এসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছে চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত। শুরুতেই চলে যাই যে আমেরিকার 3টি যুদ্ধবিমান ইরান নতুন করে ভূপাতিত করেছে, দাবি করেছে। সেখানে একজন পাইলট আসলে এখনো নিখোঁজ। যুদ্ধের এই সময়ে এসে ইরানের যে এই পাল্টা হামলা কিংবা আমেরিকার এই সব সাধের অস্ত্রপাতিতে হামলা, যুদ্ধের মোড় কি নতুন কোনো দিকে যাচ্ছে কিনা? দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ দুজনেই কিন্তু বলেছেন যে ইরানের কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা তার কোনো ধরনের সক্ষমতা নেই, পুরো জিরো করে দেওয়া হয়েছে, সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। সেইখানে যখন ইরান গতকাল 2টি এবং তার আগে একটি আপনার F-35 বিমান ফেলে দিয়েছে। এবং এখানেও লক্ষণীয় যে যে পাইলটকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি আদৌ বেঁচে আছেন কি না জানা যাচ্ছে না, বেঁচে থাকলে কোথায় আছেন সেটা জানা যাচ্ছে না। সেই ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র আমেরিকা স্বীকার করেছে, বাদবাকি কোনো ক্ষেত্রেই তারা স্বীকার করতে চাচ্ছে না। এমনকি ছবি প্রকাশ হয়ে গেলেও তাদের যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, এখন পর্যন্ত আমেরিকার যে যুদ্ধবিমান, তারপরে হচ্ছে যে আকাশে যে তেল ভরার যে বিমান, সেই বিমান, ড্রোন, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ গতকাল পর্যন্ত ছিল প্রায় $3.5 বিলিয়ন। এই ক্ষয়ক্ষতির কথা কিন্তু আমেরিকানরা একবারও মুখে বলছে না এবং তারা বিপুল সেন্সার জারি করে রেখেছেন। এবং আমেরিকার সংবাদ মাধ্যম কোনো প্রশ্ন তুললে সঙ্গে সঙ্গে তাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তাদের লাইসেন্স নিয়ে কথা, মানে তার দেশপ্রেম নিয়ে কথা বলা হচ্ছে, তাদের উপর ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। মানে কোনো বিষয়ে তারা তাদের সব কিছু, তাদের ক্ষয়ক্ষতি গোপন করছেন তারা। এবং ইরান কিন্তু তার আক্রমণ তার হাতে বেশি অস্ত্র নেই। এই আমেরিকা বা ইসরায়েলের সম্মিলিত শক্তি যত, ইরান তার কাছে কিছুই না। কিন্তু সে যে কিছু একটা, সেটা কিন্তু মানে এরই মধ্যে প্রমাণ করে দিয়েছে যে সে একটা কিছু করতে পারে। এবং এই রকম একটা ফোর্সকে আজকে 35-36 দিন ধরে ঠেকিয়ে রেখেছে। এটি ইরানের সবচেয়ে বড় জয়। এবং আপনি যে বলছেন যে তার খোঁজার জন্য যে অভিযান শুরু হয়েছে, অভিযানটা শুরু হয়েছে আপনার হেলিকপ্টার দিয়ে। হেলিকপ্টার কোনো জায়গায় নিচে নামতে পারছে না, নিচে নামলেই ইরানিদের গুলি খাবে, এই ভয়ে কিন্তু কোনো হেলিকপ্টার নিচে নামছে না। ফলে ওই পাইলটকে খুঁজে বের করার অভিযান কিন্তু খুবই ঢিমে তালে একটা চলছে। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে, IRGCর পক্ষ থেকে বলা হয়েছে যে অমুক একজন পাইলট এই জায়গায় নিখোঁজ হয়েছেন, আপনারা যদি একে খুঁজে দিতে পারেন তার বিপুল অঙ্কের একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেলিম খান, আপনার কাছে কি মনে হয় এই যে এই সময়ে যুদ্ধের এতদিন পরে এসে যখন ট্রাম্প বলছে আর খুব দ্রুত যুদ্ধ শেষ হবে, এই সময়ে এসে আমেরিকান যুদ্ধ বিমানের পতন, এটা কি আমেরিকার পতনও হচ্ছে ট্রাম্পের হাত ধরে? আমেরিকার পতন হচ্ছে কিনা এই মুহূর্তে হয়তো বলা কঠিন, কিন্তু ধীরে ধীরে যে সেই পথেই এগোচ্ছে এইটা আন্দাজ করা যায় যে আমেরিকা সবচেয়ে বড় যে এই দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে আমেরিকা নিজের শক্তিকে মানে লোকের কাছে নগ্ন করে দিল। ধরুন
কথার কথা আপনি আপনার কাউকে বলছেন যে এই মারবো কিন্তু কিন্তু ভয় আপনি দেখানো। মারছেন, ভয় দেখাচ্ছেন, ঠিক আছে, তো ভয় দেখানো প্রয়োজন, কিন্তু যখনই আপনি মেরে বসবেন তখন তখন আসলে- কিন্তু সে আপনার শক্তি বুঝে যাবে যে আপনার কি কি সক্ষমতা আছে। এখন কিন্তু ধরেন যে ইরানের বিরুদ্ধে একেবারে সরাসরি যুদ্ধে নেমে যুক্তরাষ্ট্র বা আমেরিকা যে জিনিসটা করেছে সেই জিনিসটা তার শক্তিকে নগ্নভাবে দেখিয়ে দেয়। তার F-35 যে এত প্রিয় বিমান, এগুলো যে এই যে দুটো বিমান ভূপাতিত করার কথা বলছে, এগুলো হচ্ছে যে F-15 ইগল ফাইটার জেট। এই বিমান যে ভূপাতিত করা কোনো ব্যাপারই না, মানে ইরানের কাছেই কোনো ব্যাপার না। তাহলে এবার আপনি চিন্তা করুন, আমেরিকার তো মূল শত্রু তো ইরান না, বা সামরিক শক্তিতে সে তার ধারে কাছে আসে না। তাহলে তার সামরিক শক্তিতে তার ধারে কাছে কে আছে? রাশিয়া, আর একদিকে আছে চীন। রাশিয়া বা চীন কিন্তু এইখানে মুচকি হাসছে এই দুটি দেশ। তারা প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা তুমি যতই লম্পঝম্প করো না কেন, তোমার কাছে যে অস্ত্র আছে এই অস্ত্র কিভাবে ফেলতে হয়, কিভাবে এই অস্ত্র শেষ করতে হয়, সেই জিনিস কিন্তু আমার জানা আছে। এবং আপনি যে কথা বলছিলেন যে আমেরিকা ট্রাম্পের শেষ কিনা, এই প্রসঙ্গে একটু আসি, যে ট্রাম্প কি বলেছিলেন যে ইরানের সব মানে সক্ষমতা শুধু না, ইরানের যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে একেবারে পুরো শেষ করে দেওয়া হয়েছে। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে মারা হয়েছে, সেখানে অন্য যারা বড় বড় নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং সেখানে কোনো ধরনের কোনো নেই, যে নেতৃত্ব নেই। ইরান একটা মানে কি বলবো, মানে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থার মধ্যে আছে, একটা মানে জগা খিচুড়ি অবস্থা সেখানে কোনো, কিন্তু আসলে ইরান সেইভাবে নেই। উপরন্তু আমরা যদি আমেরিকার দিকে তাকাই তাহলে কি দেখব, একটা দেশে যুদ্ধ চলার সময় পৃথিবীতে এর কোনো নজির নেই যে সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়, এরকম কোনো নজির পৃথিবীর ইতিহাসে মানে বিরল। সেই বিরল ঘটনাই কিন্তু ট্রাম্প এবং তার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ ঘটিয়েছেন, যে সেনাপ্রধানকে সরিয়ে, তার সঙ্গে সঙ্গে যারা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এই পিট হেগসেথের পরিচয় নিয়ে একটু বলা দরকার। তিনিও নিজেও আর্মিতে, আমেরিকান আর্মিতে কাজ করতেন এবং সর্বোচ্চ মেজর পদমর্যাদা পর্যন্ত উঠেছিলেন। পরে সেখান থেকে বেরিয়ে এসে তিনি ফক্স নিউজের অ্যাঙ্কর হন, এবং ফক্স নিউজের একটা জনপ্রিয় অ্যাঙ্কর হিসেবে তার যত না জনপ্রিয় অ্যাঙ্কর, তার চেয়ে বড় হচ্ছে যে তিনি ট্রাম্পের অন্ধভক্ত, এটাই তার যোগ্যতা। এখন এই প্রশ্ন উঠেছে যে একজন যিনি মেজর জেনারেলের উপরে কোনোদিন কোনো কাজ করেননি, তিনি কি মেজর পদের মানে উপরে কোনো কাজ করেননি, তিনি কিভাবে এই যে মেজর জেনারেল বা 4 স্টার জেনারেল, 3 স্টার জেনারেল, এদেরকে তিনি শুধু সাসপেন্ড করছেন না, তাদেরকে অপমানিত করছেন। ফলে আমেরিকার ভেতরে ভেতরে কিন্তু এক ধরনের ভাঙন লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমেরিকার বাহিনীর ভেতরেও অসন্তোষ ফুটে উঠছে। বিভিন্ন লোক কেউ সম্মান বাঁচাতে নিজে থেকেই সরে যাচ্ছেন। এরপরে ধরুন আপনার বলা হচ্ছে যে যিনি লেবার সেক্রেটারি আছেন, মানে শ্রমমন্ত্রী, তারপরে কমার্স সেক্রেটারি, সম্ভবত কমার্স, মানে কমার্স বা ইন্ডাস্ট্রি সেক্রেটারি, মানে বাণিজ্য বা শিল্প মন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব আছেন, তাকে সরিয়ে দেওয়ার সব পথ ক্লিয়ার করে ফেলেছেন। এর আগে যিনি আইনমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেল ছিলেন, তাকে কিন্তু পামবন্ডি, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এখন নাম আছে যে আমরা যে নামগুলো ট্রাম্প আসার পর পর আমাদের দর্শকরাও খুব পরিচিত, যে তুলসী গ্যাবার্ড, যিনি আমেরিকার সমস্ত ইন্টেলিজেন্স ইউনিটের বাহিনী সমন্বিত যে বাহিনী, তার প্রধান তুলসী গ্যাবার্ড। এফবিআইয়ের যে প্রধান, এফবিআই ডিরেক্টর যিনি ক্যাশ প্যাটেল, তাদেরকেও সরিয়ে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এইরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে যে ইরানের নেতৃত্ব মুছে দেওয়ার আগেই ট্রাম্পের নিজের নেতৃত্বই মুছে যাচ্ছে। সেখানে দেখা যাবে যে হয়তো এমনও হতে পারে যে আর কিছুদিন পরে, ট্রাম্প তো বলেছেন যে 3-4 সপ্তাহ আরও যুদ্ধ চলবে, এই 3-4 সপ্তাহের মধ্যে আমরা হয়তো এমনও দেখতে পারি যে ট্রাম্প, জেডি ভান্স, মার্কো রুবিও, পিট হেগসেথ, এইরকম 4-5 জন থাকবেন, বাদ বাকি কেউ আর
ওই ওই নিজ দলে নেই, নিজ আবার পদে নতুন থাকবেন, একটা ইয়ে নিয়ে আসছেন, পুরো নতুন একটা সেট মন্ত্রী আচ্ছা। এবং ঘনিষ্ঠ সেলিম খান, লোকজন। আমরা কালকেও বলছিলাম যে ট্রাম্পের নির্বাচনী প্রচারে একটা তার একটা ডায়ালগ ছিল, মেক আমেরিকা গ্রেট এগেইন। তাহলে এই যুদ্ধের মধ্য দিয়ে, মানে যদি এক কথায় কিংবা একটু ছোট করে আপনার কাছে জানতে চাই, তাহলে কি ট্রাম্পের যে নির্বাচনী প্রচারণা আমেরিকাকে বৃহৎ করতে যেয়ে কি আমেরিকার ব্যয়বহুল ক্ষতি করে ফেলছে কিনা ট্রাম্প, কি মনে হয়? এই যে অভিযানটা ইরানের বিরুদ্ধে চালাচ্ছে আমেরিকা, এই প্রচুর টাকা অভিযান যাচ্ছে, অস্ত্র অভিযানটা যাচ্ছে, প্রাণ যাচ্ছে। অভিযানটার নাম কি? এপিক ফিউরি। এপিক ফিউরি, ঠিক আছে। এখন কেউ কেউ এটার নাম দিয়েছেন ব্লান্ডার ফিউরি। আচ্ছা, এপিক মানে যেটা মহাকাব্য হওয়ার কথা ছিল, সেখান থেকে ব্লান্ডার হতে চলেছে। এবং এই ব্লান্ডার আমেরিকা মেক আমেরিকা গ্রেট এগেইন, যে মাগা প্রকল্প, সেইটা যে তত্ত্বের উপর ভিত্তি করে ছিল এবং যার পেছনে আমেরিকান পুঁজিপতিরা, বিশেষত আপনার ওয়ার ইন্ডাস্ট্রির আগে তেলের ইন্ডাস্ট্রি আসছে, তারপরে ওয়ার ইন্ডাস্ট্রি আসছে, তারও আগে যোগ দিয়েছে ট্রাম্পের সঙ্গে কিন্তু এই যে আইটি ইন্ডাস্ট্রি, আচ্ছা। বিশেষত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এদের জন্য ট্রাম্প বিপুল বরাদ্দ তাদের দিচ্ছেন। তিনি কোথায় কি করবেন, টেক্সাসে কত বড় মানে বিল্ডিং হবে, কে কোথায় কে কাজ করবে, কার কত বরাদ্দ দেওয়া যাবে, কার সঙ্গে আমেরিকার পেন্টাগন কাজ করবে, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন। এখন কিন্তু দেখেন, আপনার প্রথমে স্বীকার করা হচ্ছিল না যে ইউএইতে যে ওরাকলের ডাটা সেন্টারে হামলার কথা, সেই কথা কিন্তু স্বীকার করা, মানে ইউএই স্বীকার করছিল না, ওরাকল পক্ষ থেকে বলা হচ্ছিল না। শেষ পর্যন্ত এখন বলা হচ্ছে যে হ্যাঁ, ওরাকলের ইয়েতে হামলা হয়েছে এবং সেখানে কিছু অল্প ও স্বল্প ক্ষতি হয়েছে। তার মানে স্বীকার করে নেওয়া হচ্ছে যে ক্ষতি হয়েছে। তো ইরান এই কথা বলেছে যে শুধু আমেরিকার মানে সামরিক স্থাপনা না, ওই যে ইরানের পাশে যে আরব দেশগুলো আছে, যেগুলোকে জিসিসি বা গালফ কান্ট্রি হিসেবে যারা আছে, সেই গালফ কান্ট্রিগুলোর মধ্যে প্রত্যেকটি দেশে এখন কিন্তু এই যে বড় বড় জায়ান্ট নানা ধরনের, গুগল, মাইক্রোসফট, আইটি কোম্পানিগুলো যে মানে আছে, তাদের প্রত্যেকের উপর হামলা চালানোর, এবং 14টা কোম্পানির অফিস আছে সেখানে, মানে এই জায়গায়। ফলে প্রত্যেকে কিন্তু এখন হামলার সম্মুখীন, মানে হামলার হুমকির মুখে আছে। এবং ওরাকলের হামলা কিন্তু প্রমাণ করে যে ইরান যেটা বলে সেটা তারা করে দেখিয়েছে। এবং যেখানে আমেরিকা তার নিজের সামরিক বেজ রক্ষা করতে পারেনি, সেখানে এই ইন্ডাস্ট্রিগুলো রক্ষা করবে, এইটা একেবারে ভাবাটাই দুরাশা। 2 নম্বর হচ্ছে যে এগুলো যে ডাটা সেন্টার আছে, সেই ডাটা সেন্টারগুলো তো মানে সেই ডাটা সেন্টারে কি ডাটা আছে, সেই ডাটা সেন্টারে কিছু ডাটা না থাকুক, মিনিমাম ওইখানকার দেশগুলোর ডাটা আছে। তাহলে ওই ডাটা সেন্টার যদি একবার ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু মানে পুরো ওই দেশের যে সব কিছুই তো এখন ইন্টারনেট নির্ভর, ফলে এই ইন্টারনেট নির্ভরশীলতা কিন্তু ওই দেশের সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছুকে পুরোপুরি স্থবির করে দেবে এবং মানে স্তব্ধ করে দেবে বলা যায়। সেলিম খান, আমরা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার মানে নাগরিকদের উদ্দেশ্যে ভাষণে দেখেছিলাম, সেখানে তিনি আরও 3-4 সপ্তাহ যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন এবং এতে মনে হচ্ছিল যে যুদ্ধ কিছুটা হয়তো থামবে কিংবা শেষের দিকে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম একটা আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে যুদ্ধ চালিয়ে যেতে হোয়াইট হাউস আরও $1.5 ট্রিলিয়ন অনুমোদন চেয়েছে। এইটা কিন্তু মানে $1.5 ট্রিলিয়ন এর অনুমোদন চাওয়া, এটা উনি মানে আমেরিকার সামরিক বাজেট ছিল 1 ট্রিলিয়নের একটু কম। আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে যে পৃথিবীর যে মানে আমেরিকার পরে 13টি দেশ, মানে আমেরিকার পরে যে যদি ক্রম অনুসারে সাজাই, যদি চীন থাকে, রাশিয়া থাকে, ভারত থাকে, আপনার জার্মানি থাকে, ফ্রান্স থাকে, এরকম 13টি দেশের সম্মিলিত খরচের যোগফল যেটা, সেইটার চেয়েও আমেরিকার ডিফেন্স বাজেট ছিল তার চেয়েও বেশি। আচ্ছা, এখন এইটাকে তিনি 1.5 গুণ করতে চাচ্ছেন, মানে একেবারে 50% বাড়াতে চাচ্ছেন, যেটা 1 ট্রিলিয়নের কাছাকাছি ছিল সেইটাকে 1.5 ট্রিলিয়নে আনতে চাচ্ছেন। এই 1.5 ট্রিলিয়ন যদি হয়, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে সারা বিশ্বের সব দেশ, আমেরিকা বাদে সারা পৃথিবীর যত দেশ আছে, সবাই মিলে
যে খরচটা করে সামরিক খাতে তার দেড় তার গুণ বেশি। চেয়েও বেশি পয়সা খরচ করবে আমেরিকা একা। মানে এই যে এটা সামরিক ব্যয়কে বলা হয় শুধুমাত্র ডেটারেন্টের জন্য, সেটা লাগে যে কিন্তু একটা রক্ষা কবচ হিসেবে সামরিক এর কিন্তু কোনো প্রোডাক্টিভ ভ্যালু নেই, প্রোডাক্টিভিটি নেই। আপনি শুধু ওই আমেরিকা এই যে $1.5 ট্রিলিয়ন এমন না যে সে ধরেন বন্দুক তৈরি করবে আর সমস্ত পৃথিবীর কাছে বন্দুক বেচবে বা অস্ত্র বেচবে, বিষয়টা কিন্তু এইরকম না। সে তার নিজের জন্য এই জিনিসকে মানে উৎসাহিত করে তিনি যে ওয়ার ইন্ডাস্ট্রি খাতটা আছে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে দেখো তো, মানে এদেরকে লোভ দেখানো যে আমাকে ক্ষমতায় রাখলে এই হবে, তোমরা এই বিপুল পরিমাণ অর্থ পাবে। কিন্তু এর সঙ্গে ওই 3-4 সপ্তাহের কোনো সম্পর্ক নেই। এর জন্য তিনি বাড়তি $200 বিলিয়ন ইতিমধ্যে কংগ্রেসের কাছে দাবি করা হয়েছে যে ইরান যুদ্ধের জন্য যেটা বাড়তি পয়সা সেটার জন্য লাগবে হচ্ছে $200 বিলিয়ন। এই $200 বিলিয়ন বাড়তি অনুমোদন চেয়েছেন। কিন্তু এতে যে যুদ্ধ থামবে এই কথা বলা যায় না। আপনাকে শুধু আমরা তো আমেরিকা নিয়ে আছি, আমি ইরান প্রসঙ্গে যাব, আপনার কাছে ইরান প্রসঙ্গে যাব আবার। তাহলে মানে আপনার যখন ইরান প্রসঙ্গে আসবে তখন আমরা নিশ্চয়ই কিছু আলোচনা করব। তো আমেরিকা যে ডিফেন্স বাজেট বাড়িয়ে, ডিফেন্স বাজেট তো তার $1 ট্রিলিয়ন ছিল, আচ্ছা, তাহলে ইরানে এই পরিমাণ ধরা খেলো কেন? কি মনে হয় আপনার যে সব জায়গায় কোথায় আমেরিকা জিতেছে, কোথায় আমাকে একটু দেখান। 21 বছর আপনার আফগানিস্তানকে তার তাবে রেখেছিল, তার মতো করে সরকার চালিয়েছে, কিন্তু শেষ দিন গিয়ে তালেবানের হাতে দেশটাকে তুলে দিয়ে ভাগতে হয়েছে। ইরাকে এখনো পর্যন্ত কোনো অংশে কোনো শান্তি আসেনি, কোনো কিচ্ছু আসেনি। বরং ইরাকে যে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারেন তাকে আমেরিকা বলছে যে না, উনি প্রধানমন্ত্রী হলে সমস্ত আমেরিকান এইড বন্ধ, সব বন্ধ, আমেরিকা কোনো ধরনের কোনো ইয়ে করবে না। আরে বাবা, তুমি না সাদ্দামের মতন স্বৈরশাসককে তাড়িয়ে একসময় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলে, এখন সেই তুমি আবার বলছো যে গণতান্ত্রিক উপায়ে যিনি সবার সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হচ্ছেন তাকে তুমি প্রধানমন্ত্রী হতে দিতে দেবে না। মানে ভণ্ডামির একটা সীমা পরিসীমা থাকে, এই ভণ্ডামির কোনো সীমা পরিসীমা নেই আমেরিকার। আচ্ছা সেলিম খান, একটু ইরান প্রসঙ্গে আসি। যে ইরানে আমেরিকান যে পাইলট নিখোঁজ আছেন তাকে জীবিত উদ্ধারে ইরান একটি পুরস্কার ঘোষণা করেছে। একদমই জানতে চাওয়া আসলে তাকে জীবিত উদ্ধার করলে, এটা দর্শকদেরও জানতে চাওয়া, জীবিত উদ্ধার করলে ইরান কি কি জানতে পারে, কি কি তথ্য পেতে পারে, কিংবা যুদ্ধ কৌশলে কোনো পরিবর্তন আসবে কিনা? প্রথম কথা হচ্ছে যে আমি একদমই বিশ্বাস করি, এমনি প্রথম হচ্ছে যে কেউ এরকম মানে যুদ্ধ যখন চলে তখন শত্রুপক্ষের যখন কেউ ধরা পড়ে তাদের ওই যে মানে প্রিজনার অফ ওয়ার বলা হয়, POW, ঠিক আছে। প্রিজনার অফ ওয়ারকে আপনি যে জাতিসংঘের সনদে সবাই স্বাক্ষরকারী, সেখানে কাউকে ক্ষতি করা যায় না। আচ্ছা, এবং আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ওই পাইলট যদি মানে অক্ষত অবস্থায় ধরা পড়েন বা তিনি যদি তার যদি শারীরিকভাবে কোনো ক্ষতি হয়ে থাকে, ইরানে তিনি প্রপার চিকিৎসা পাবেন, ইরানে তিনি প্রপার পাবেন, ইরান তার কোনো ক্ষতি করবে না, কোনো ধরনের কোনো ক্ষতি করবে না, এ বিষয়ে কোনো ইয়ে নেই। ইরানের ওনার কাছ থেকে তথ্য নেওয়ার বিশেষ কিছু ইয়ে নেই, কারণ ইরানের পাশে তার দুই বন্ধু রাশিয়া এবং চীন থেকে যথাসম্ভব মানে তথ্য আসছে। তারা একজন জেনারেল, ভারতীয় জেনারেল, তিনি অবসরপ্রাপ্ত, তিনি বলছিলেন যে ইরান যে এখন হামলা চালাচ্ছে সেটি এতটাই নিখুঁত এবং এতটাই টু দ্য পয়েন্ট, মানে এইটা তাদের মতো এই ভারতীয় বাহিনী মানে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর জেনারেল তিনিও এটাতে বিস্মিত যে ইরান কত মানে পিন পয়েন্ট হামলা চালাতে পারছে। আপনার এরই মধ্যে বলে রাখি যে একটা জিনিস, গতকালে আমি একজন আমেরিকান উনি ইউটিউবার কিনা জানি না, কিন্তু ইউটিউবে ওনার ভিডিওতে উনি দাবি করছেন যে উত্তর কোরিয়া থেকে 500 আইসিবিএম এর মানে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, মানে যার পাল্লা কিন্তু এক মহাদেশ থেকে আর এক মহাদেশে যাওয়ার মতো, সেই পাল্লা 500 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানকে দিয়েছে উত্তর কোরিয়া। এবং এই সরবরাহটা এসেছে চীনের মধ্য থেকে, পরে রাশিয়ান করিডোর হয়ে সেগুলো খুব ধীরে ধীরে ঢুকেছে এবং ইরান এগুলো এখনও কোনো কিছু ব্যবহার করেনি। এবং এইটাই এখন ইসরায়েল এবং আপনার আমেরিকার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
কারো আপনি একটা জিনিস দেখবেন যে গতকাল যে হামলা আপনার ইসরায়েলের উপর হয়েছে, সেই ইসরায়েলের উপর হামলায় কিন্তু একটি মানে ক্ষেপণাস্ত্র পর্যন্ত ঠেকাতে পারেনি ইসরায়েলের ইন্টারসেপ্টর। তার মানে বোঝা যাচ্ছে যে ইসরায়েলের আর ইন্টারসেপ্টর নেই, এবং ওই যে যেখানে ইসরায়েলের পরমাণু শক্তি কেন্দ্র আছে তার কাছেই কিন্তু ইরান হামলা চলেছে। ইরান কিন্তু বারবার একটা জিনিস বোঝাতে চাচ্ছে যে তুমি যেটা করতে পারো আমিও সেটা পারি। এই সেই উপেন্দ্র কিশোর সেই রায়চৌধুরী টুনটুনির গল্পের মতো, যে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে, ঠিক আছে? তো তোমার এই যে মানে ইরান যে বারবার বোঝানোর চেষ্টা করছে, এবং ইরান ইচ্ছা করলে কিন্তু তেল আবিবের জনবহুল এলাকায় হামলা চালাতে পারত, কিন্তু ইরান তা করেনি। আপনি এখনো পর্যন্ত যুদ্ধের যতগুলো নিয়ম কানুন যা আছে, মানে যে ইরানের ঘাড়ে যেন কোনো দোষ না আসে সেই দিক দিয়ে ইরানীয় বাহিনী অত্যন্ত সতর্ক, এবং তারা সতর্কতার সঙ্গেই করছে। অন্যদিকে আমেরিকান বা ইয়েরা কী করছে, তারা স্কুলে কলেজে হসপিটালে একটা 120 বছরের পাস্তুর ল্যাবরেটরি, যেটা ফরাসিদের সাহায্যে প্রায় 1900 কত সালে তৈরি হয়েছিল, 120 বছরের একটা পুরানো সেইখানে পর্যন্ত এই আমেরিকান ইসরায়েলিরা হামলা চালিয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে মানে কতটা নৃশংস বর্বর হলে, যে একটা ব্রিজ তৈরি করা হয়েছিল, দীর্ঘ একটা ব্রিজ ইরান তৈরি করেছিল, সেই ব্রিজটি ভেঙে দিয়ে সেইটা দিয়ে আবার ছবি দিয়ে, আরে ব্রিজ ভাঙার মধ্যে কি আছে? ব্রিজ ভাঙা যুদ্ধ অপরাধ। ব্রিজ যদি কেউ ব্রিজ বা অন্যান্য বেসামরিক স্থাপনা আক্রমণ করে, এটাকে মানে যুদ্ধের ভাষায় যুদ্ধাপরাধ হিসেবে কাউন্ট করার কথা। আপনি যুদ্ধ হবে, আপনি শুধু সেনা বাহিনীর যে ইনস্টলেশন, সেনাবাহিনীর মানে সামরিক বাহিনী হবে, সেখানে আপনি বেসামরিক লোকজনের উপর টার্গেট করতে পারেন না। বেসামরিক জিনিস আমরা শেষ করার আগে, হরমুজ প্রণালী এখনো স্বাভাবিক হয়নি, জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। সব মিলে বিশ্ব বাজারের অর্থনীতির কি অবস্থা, জ্বালানি তেলের মার্কেটের কি অবস্থা? জ্বালানি তেলের মার্কেট, প্রথম হচ্ছে জ্বালানি তেলের মার্কেট হরমুজের উপর ডিপেন্ড করছে না। আচ্ছা, এই মুহূর্তে জ্বালানি তেলের মার্কেট ডিপেন্ড করছে এই আমি যতটুকু মানে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছি, যে এটা হচ্ছে ট্রাম্পের মুখনিসৃত বাণীর উপরে। তিনি কি বাণী দেবেন? তিনি যদি বলেন যে ইরানকে এই মুহূর্তে গুড়িয়ে দেবো, 3-4 সপ্তাহ আরও যুদ্ধ চালাবো, অমুক করব তমুক করব, তাহলে তেলের দাম বেড়ে যায়। উনি যখন বলেন যে না আমরা এখনই যুদ্ধ আর বেশিক্ষণ চলবে না, শেষ হয়ে যাবে, তখনই কিন্তু তেলের দাম আবার আস্থা পায়। বা কোনো আলোচনার সূত্র যদি দেখা যায় যে পেছন দিক দিয়ে ব্যাকডোর ডিসকাশন যদি কোনো তথ্য থাকে, তাহলে থেমে যায়। একবারও ইরান কিন্তু প্রত্যেকটি দেশকে ইরান এমন অবস্থা করেনি যে কোন অন্য দেশের তেলের জাহাজ অনৈতিকভাবে আটকে দেওয়ার। সে তার মানুষজন এই ইসরায়েল এবং আমেরিকার অন্যায় হামলা, এই অন্যায় যুদ্ধ, এর জন্য ইরানের মানুষ যে ভয়াবহ আপনার কষ্টের মধ্যে আছে, সেই কষ্ট যাতে বিশ্বের অন্যান্য লোকেরাও অন্তত একটু সামান্য হলেও বোঝে, সেই জন্যই কিন্তু ইরান এইটা করেছে। আর এইটা তার একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। তুমি তোমার কাছে যে পৃথিবীর মানে সর্বাধুনিক মারণাস্ত্র আছো, তুমি আমার উপর প্রয়োগ করছো, তা আমার কাছে যেটা আছে সেটা তো আমি প্রয়োগ করব। তো ইরান এই ক্ষেত্রে মানে হরমুজ যদি পুরোপুরি আটকে যেত, সবচেয়ে মরতাম হচ্ছে আমরা, এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তারপরে দক্ষিণ কোরিয়া, জাপান, যেখান থেকে এই দিককারীরা। ইউরোপের মতন কিভাবে চলবে না চলবে, তাদের প্রচুর রিজার্ভের তেল আছে, তাদের হয়তো আরও অনেক দিন চলবে, তারা চলতে পারবে, কিন্তু বিপদে পড়ব আমরা। কিন্তু ইরান কিন্তু আমাদের জন্য কোনো বিপদের কারণ হয়ে ওঠেনি। আচ্ছা, ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।